রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে নিয়ে অগ্রগতি, গড়িমসির অভিযোগ বিএনপির নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছে কিনা সন্দেহ আইনজীবী নেতাদের, দ্রুত পদক্ষেপের দাবি। যে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে সমর্থনে অভিপ্রায়ে আজকের এই সরকার, তারা তাদের যে কৃতকর্ম আছে সেই কৃতকর্মটা সঠিকভাবে পালন করছেন না। শপথ নেওয়ার আগে ওনারাই নিন্দা জানিয়েছেন এই সমস্ত মামলার, গায়েবী মামলার। তারা এত মামলা দিয়েছে এবং এত নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছে, হয়রানি করেছে। তো এই যে ঘটনাগুলো ফ্যাসিস্ট সরকার করেছে, এই সরকারকে সেটা উপলব্ধি করতে হবে। এটা আমরা প্রথম থেকে বলেছি। ঘোষণার মাধ্যমে একটা অর্ডিন্যান্স করেই এই মামলা থেকে মানুষকে অব্যাহতি দিতে পারে। আওয়ামী লীগের নামে লিফলেট বিতরণ করলে গ্রেপ্তারের হুঁশিয়ারি প্রেস সচিবের। যারা লিফলেট বিতরণ করবেন তাদেরকে জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে 7 দিনের জন্য আন্দোলন স্থগিত ঘোষণা তুমি শিক্ষার্থীদের। প্রতিশ্রুতি না মানলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি, ট্রেন চলাচল শুরু। রাজনৈতিক মামলা প্রত্যাহারে গড়িমসির অভিযোগ তুলেছেন বিএনপির আইনজীবী নেতারা। তারা বলছেন 6 মাসে একটি মামলাও প্রত্যাহার না হওয়া হতাশাজনক। এর নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছে কিনা তা নিয়েও সন্দেহ দলটির নেতাদের। অবিলম্বে 1.5 লাখ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে দলটি। এই সময়ে হামলা, মামলা, গুম, খুনের শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। বিএনপির হিসেবে 2007 থেকে 2024 এই সময়ে 1.5 লাখেরও বেশি মামলা হয়েছে। আসামির সংখ্যা 50,32,000-এরও বেশি। 5 আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক মামলা নিয়ে ভোগান্তি কমলেও পাহাড় সরেনি। অন্তর্বর্তীকালীন সরকার গায়েবী হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিলেও তা দৃশ্যমান নয়। বিএনপির আইনজীবী নেতারা বলছেন, মামলা প্রত্যাহারে গড়িমসি উদ্বেগের। এর নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছেন কিনা তা নিয়েও সন্দেহ আইনজীবীদের। তারা এত মামলা দিয়েছে এবং এত নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছে, হয়রানি করেছে। তাদেরকে জেলখানায় শুধু পুরে রাখে নাই, তাদেরকে গুলি করে হত্যা করেছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, গুম পর্যন্ত করেছে। তো এই যে ঘটনাগুলো ফ্যাসিস্ট সরকার করেছে, এই সরকারকে সেটা উপলব্ধি করতে হবে। এটা আমরা প্রথম থেকে বলেছি। যে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে সমর্থনে অভিপ্রায়ে আজকের এই সরকার, তারা তাদের যে কৃতকর্ম আছে সেই কৃতকর্মটা সঠিকভাবে পালন করছেন না, বা পর্দার অন্তরালে থেকে কেউ এমন কাজ করছেন যেন ওনারা সিদ্ধান্ত নিতে পারছেন না। অবিলম্বে মামলা থেকে মুক্তি দিতে ডক্টর ইউনূস সরকারের প্রতি দাবি জানিয়েছেন আইনজীবীরা। এটা একটি ঘোষণার মাধ্যমে, একটা অর্ডিন্যান্স করেই এই মামলা থেকে মানুষকে অব্যাহতি দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে ওনারাই নিন্দা জানিয়েছেন এই সমস্ত মামলার, গায়েবী মামলার। তো ওনারা নিন্দা জানিয়ে ওনারা এখন হেড অফ দ্য এক্সিকিউটিভ, ওনাদের সিগনেচারে কাজগুলো হবে, কেন এটা হচ্ছে না? আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। গত মাসে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা জানিয়েছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রাথমিকভাবে 25 জেলায় প্রায় 2,500 মামলা চিহ্নিত করার কথাও জানানো হয়। সে বিষয়েও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও জানা যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের নামে লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সকল নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে একটি সেন্ট্রাল কমান্ড সেন্টার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুরুতেই ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, 2024 সালের 5 আগস্টের পর সাম্প্রদায়িক সহিংসতায় 23 জন নিহত হওয়ার যে অভিযোগ তুলেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তার বিস্তারিত তদন্ত করে দেখেছে সরকার, যেখানে একটিও সাম্প্রদায়িক সহিংসতা ছিল না। সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে চিত্রিত করা হয়নি, এগুলোকে জেনারেল ক্রাইম হিসেবেই দেখা হয়েছে। পাচারের অর্থ দিয়ে ভারতীয় গণমাধ্যম ব্যবহার করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, এমন অভিযোগ এনে প্রেস সচিব বলেন, তাদের কোনো কর্মসূচি তো দূরের কথা, লিফলেট বিতরণ করলেই গ্রেফতার করা হবে। পতিত স্বৈরাচারের যারা সাঙ্গপাঙ্গ আছে, দোসর আছে, তারা অনেক কিছু করতে চাচ্ছেন, তারা লিফলেট বিতরণ করছে। যারা লিফলেট বিতরণ করবেন তাদেরকে জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। লিফলেট বিতরণ যারা করেছেন বেশ কিছু আমরা গ্রেফতার করেছি। আইন শৃঙ্খলা নিয়ে শফিকুল আলম জানান, সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণে সব বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস বলেছেন কমান্ড সেন্টার করতে বা কমান্ড ইনফ্রাস্ট্রাকচার। সেটার ফলে যেটা হচ্ছে যে আপনি জানেন যে অনেকগুলো ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন তো অনেকে দেখেন, যে সবার সাথে কোঅর্ডিনেট করে একটা কমান্ড স্ট্রাকচার থাকবে, সেখান থেকে যাতে খুব ইন্টেন্সিভলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন 24/7 যাতে মনিটর করা যায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, হয়রানি কমাতে সরাসরি থানায় না এসে অনলাইনেও মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা এফআইআর করতে চাচ্ছেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে, ক্রমান্বয়ে আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তার জন্য ব্যবস্থা নিয়েছে সরকার। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে একথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হওয়ার অবকাশ রয়ে গেছে। আমরা একেবারে 100% স্যাটিসফাই না, এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কীভাবে উন্নত করা যায়। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলন 7 দিনের জন্য স্থগিত করেছেন তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামী 7 দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে, যুগ্ম সচিব নুরুজ্জামানের এমন আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। তবে 7 দিনের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে অবরোধ প্রত্যাহারের পর রাত 10টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে রাতে আন্দোলনকারীদের মাঝে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান বলেন, 7 দিনের মধ্যে তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি দেওয়া আলোচনা সাপেক্ষে বাস্তবায়ন করা হবে। এমন আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। এ সময় অধ্যক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। আমাদের দাবি আদায় না হলে আমরা কিন্তু আন্দোলনের পথ বন্ধ করব না। আমরা ফের 7 দিন পরে আবার এখানে রেল অবরোধ করব। অর্থাৎ এই 7 দিনের মধ্যে না হলে আগামী মঙ্গলবারে আমরা নতুন করে এরকম কর্মসূচি ঘোষণা করব। আগামী 1 সপ্তাহের মধ্যে এই ব্যাপারে একটা কমপ্লিট পরিষ্কার অগ্রগতি আমরা তিতুমির কলেজকে জানাবো ইনশাল্লাহ। অতি দ্রুত একটা প্রস্তাবনা তৈরি করে যাতে বাস্তবায়নযোগ্য হয় সেটি আমরা করে ফেলব। এই মুহূর্তে মহাখালীতে আছেন সহকর্মী আবু সাইদ নিশান, সরাসরি যাচ্ছি তার কাছে। নিশান, আগামী 7 দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে এমন আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করে নেয় তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামানের এরকম আশ্বাস তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে 7 দিনের মধ্যে শিক্ষার্থীদের যে 7 দফা দাবি সেগুলো আলোচনা সাপেক্ষে বাস্তবায়ন করা হবে। তবে শিক্ষার্থীরা কিন্তু জানিয়েছেন 7 দিনের মধ্যে যদি তাদের দাবি দেওয়া মেনে না হয় তাহলে কিন্তু তারা আবারও রাজপথে নামবেন। দুপুর 3:40 দিকে কিন্তু শিক্ষার্থীরা কলেজের মূল ফটক থেকে মিছিল নিয়ে এই মহাখালী রেলগেটে এসে অবস্থান নেন এবং সেখানে রেলপথ অবরোধ করেন। এতে কিন্তু এদিকে ট্রেন চলাচল এবং যান চলাচল কিন্তু রাত 10টার পর থেকে কিন্তু স্বাভাবিক হয়
এবং এই কিছুক্ষণ পর কিন্তু ট্রেন আসছে এবং বাস, মাইক্রো এবং সহ যান চলাচলও স্বাভাবিক হয়েছে। তো আমরা যেটা জানতে পেরেছিলাম যে এখন যেই ট্রেনগুলো আটকা পড়েছিল সেগুলোর চলমান প্রক্রিয়ায় তারা ট্রেনগুলো শিডিউল পর্যায়ে যাচ্ছে এবং আমরা শিক্ষার্থীদের সাথে যেটা কথা বলে জানতে পেরেছিলাম তারা যদি 7 দিনের মধ্যে সেই দাবি দেওয়াগুলো মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা রাজপথে আবারও নামবেন। তবে আমরা আন্দোলনরত শিক্ষার্থী এবং অনশনরত যারা শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান জুস খাইয়ে তাদের অনশন কিন্তু ভাঙেন। তো এইখানে যেটা আমরা মহাখালীতে কিন্তু প্রায় 6 ঘন্টা ধরে কিন্তু এই যান চলাচল বন্ধ ছিল এবং রেল ও সড়ক পথে কিন্তু কোনো যানবাহন চলাচল করতে পারেনি। এতে কিন্তু যাত্রীরা ভোগান্তিতে পড়েছিলেন। এই ছিল আমাদের এইখানে মহাখালী রেলগেটে কিন্তু এখন 7 দিনের জন্য তারা আন্দোলন প্রত্যাহার করেছে, তবে তারা আন্দোলন বাস্তবায়ন না হলে আবার রাজপথে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এ ছিল মহাখালী রেলগেট থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানী মহাখালী থেকে। রোডম্যাপ ধরে সব রোহিঙ্গাকে ফেরত পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে ঢাকা। এ বিষয়ে চীন সহ অন্যান্য দেশের সহযোগিতার আশ্বাসকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সেমিনারে অংশ নিয়ে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাতে একটি নতুন রোডম্যাপের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে এক সেমিনারে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা। সংকট সমাধানে চীনের পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের কথা উল্লেখ করে জানান, অল্প সংখ্যক রোহিঙ্গা প্রত্যাবর্ষণ করে মিয়ানমার যাতে সংকটের সুযোগ নিতে না পারে সেজন্য রোডম্যাপ নিয়ে এগোবে বাংলাদেশ। Let it take 1 year, 2 years, 3 years. But saying this, all roadmap must be there that we shall do it, complete this process in such time. তহিদ হোসেন বলেন, ভারত, চীন এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখবে ঢাকা। By and large, a balanced situation. Well, with immediate neighbor, there are issues for which relations sometimes seen as going up or going down. We can change the world in that status. So, if we think of these 3 countries, we have to maintain a balance, and I think that we are doing it quite well. There can be some hiccups, in the change situation it does happen, but then by and large and in the long term, of course, we will have balanced solutions with all 3 countries. রোহিঙ্গাদের জন্য USAIDর সহযোগিতা অব্যাহত রাখতে দেশটির প্রতি আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চীনের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের 10% শুল্ক হার আরোপের ফায়দা পাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কৌশলগত বাজার হিসেবে বিদেশি বায়ারদের কাছ থেকে জানুয়ারি মাসে রেকর্ড অর্ডার পেয়েছেন তারা। হিসাব বলছে 1 মাসেই 33% প্রবৃদ্ধি হিসেবে প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়েছে বাংলাদেশ। শাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 6 মাসের টানা সংকটের মাঝেও চলতি বছরের জানুয়ারি মাসে সব রেকর্ড ভেঙেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বিজিএমইএর তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে ঢাকা জোন 30% প্রবৃদ্ধি হিসেবে 2.96 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য অর্ডার পেয়েছে, আর চট্টগ্রাম জোন 45.72% প্রবৃদ্ধি হিসেবে অর্ডার পেয়েছে 191 মিলিয়ন মার্কিন ডলারের। জানুয়ারির 20 তারিখ থেকে যখন আপনার চাইনিজ হলিডে শুরু হয়ে যায়, এর আগে কিন্তু চায়না থেকে মালগুলো এক্সপোর্ট করাই নিয়ে আসতে হয়। ইনহাউস করার কারণে অর্ডারগুলো আর্লি কিন্তু আপনার বুকিং হয়ে যায়, যার ধরুন আমাদের এই অর্ডারটুকু বেশি দেখা যাচ্ছে। ডিসেম্বর এবং জানুয়ারি মাস থেকেই বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা আসন্ন ফল ও হলিডে মৌসুমের তৈরি পোশাকের অর্ডার পেতে শুরু করে। মার্চ এবং এপ্রিল মাস জুড়ে চলবে এই পোশাক রফতানির জাহাজীকরণ। এখন পিক আওয়ার সিজন, শিপমেন্টের কোয়ালিটি বাড়তি হয় নর্মাল টাইমের থেকে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে বিগত দিনে যে শিপমেন্টগুলো হয়নি ওটা পিছিয়ে আস্তে আস্তে একদম সন্নিকট আসার পরে এই শিপমেন্টগুলো এখন সম্পন্ন হচ্ছে, যার ধরুন আপনি এখানে একটা কনসেন্ট্রেটেড ভলিউম দেখতে পাচ্ছেন। বিজিএমই এর মতো বিকিএমই এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে এসেছে রেকর্ড পরিমাণ অর্ডার। জ্যাকেট, ট্রাউজার এবং ব্লেজারের অর্ডার এসেছে তুলনামূলক বেশি। তবে জানুয়ারি মাসে ঢাকা এবং চট্টগ্রাম জোনের প্রতিষ্ঠানগুলোতে 55,088 কোটি টাকার অর্ডার পেল, তা সাময়িক অগ্রগতি বলে মনে করছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। কাস্টমাররা চায়নার অল্টারনেটিভ খোঁজা আরও আগে থেকে শুরু করেছে। এখন
আরও এই জিনিসটাকে আরেকটু ত্বরান্বিত করার চেষ্টা করছে। বাংলাদেশ বছরে প্রায় 46 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করছে। এর মধ্যে ইউরোপ এবং আমেরিকা হলো বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। আমেরিকা এবং চীনের যে বিরোধ চলছে তার ফলশ্রুতিতে তৈরি পোশাকের সুফল পাচ্ছে বাংলাদেশ, আর তাই জানুয়ারিতে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 23 জেলা নিয়ে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। নির্দিষ্ট সময়ের আগেই রোববার সন্ধ্যার পর থেকেই কানায় কানায় পূর্ণ হয় পুরো ময়দান। কোরআন এবং হাদিসের নসিহতপূর্ণ বক্তব্য শুনে সময় পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সোমবার ভোর থেকে টঙ্গীর তুরাগ তীরে ঢল নামে ধর্মপ্রাণ মানুষের। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় পরকালীন মুক্তির জন্য ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। ফজরের নামাজের পর ইমান আমলের বয়ান চলছে খিত্তায় খিত্তায়। এ সময় কোরআন এবং হাদিস থেকে জীবনমুখী হুকুম আহকামের প্রশিক্ষণ নেন রাসূলের ভক্তরা। লাখ লাখ মানুষের অংশগ্রহণে সুষ্ঠু পরিবেশে ইজতেমা পরিচালিত হওয়ায় শুকরিয়া আদায় করেন সৃষ্টিকর্তার কাছে। বৃহৎ এ জমায়েত বাংলাদেশে হওয়ায় নিজেদের সৌভাগ্যবানও মনে করেন তারা। তালিম হচ্ছে, আমল হচ্ছে, নামাজ হচ্ছে, মানে বয়ানগুলো শুনতে পারতেছে খুব সহলের সাথে, আরামের সাথে। এত বড় ব্যবস্থাপনা সারা পৃথিবীর কোথাও আছে নাকি? এত বড় একটা গ্যাদারিংয়ের মধ্যে কষ্ট আছে, এই কষ্ট সহ্য করতেছে কি জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর কাছে আমরা কান্দাকাটি করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, কাইজা ঝগড়া যাতে না হয়। নিজেদের ভুল বুঝতে পেরে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই, এটাই মুসলিম উম্মার জন্য একটা কল্যাণ। ব্যক্তি জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে সমাজ সংস্কারে ইজতেমার অর্জিত শিক্ষা কাজে লাগাবেন এমন প্রত্যাশা ধর্মপ্রাণদের। বুধবার আখিরি মোনাজাত নির্বিঘ্নে পরিচালনা করতে সব ধরনের প্রস্তুতির কথা জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা যেটি ছিল প্রথম পর্বের প্রথম ধাপের, সেই একই নিরাপত্তা এখন আমরা কন্টিনিউশন করছি। আমরা এই কন্টিনিউশনের মাধ্যমে জনগণকে নিরাপত্তা দেওয়ার সকল ব্যবস্থা নিয়েছি। আগামী বুধবার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। বাণী অর্চনা আর পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা। অশুভ অজ্ঞতা দূর করতে কল্যাণময়ী বিদ্যাদেবীর চরণে প্রণতি জানান ভক্তরা। শ্বেতশুভ্র দেবী এলো মর্তলোকে। অজ্ঞতার অন্ধকার দূর করে আলোকবর্তিতার পথ দেখাতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি। জ্ঞানের আলো ছড়াতেই শুভ্র রাজহংসে চেপে মর্তে এলেন বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতী। তাই তো বর্ণির আলোয় সেজেছে রাতের জগন্নাথ হল। কেউ বাড়ির পূজা শেষে, কেউ বা নানান ব্যস্ততাকে ছুটি দিয়ে এসেছেন দেবী দর্শনে। প্রতি বছর আসলে এই দিনটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড থাকি এবং আশা করি সামনের দিনগুলো খুব ভালো কাটবে। আমরা সবার সংস্কৃতি নিয়ে অনেক কিছু জানতে পারি এবং আমাদের যে উৎসব এটা আমরা সবাই একসাথে ভাগ করে নিতে পারি। শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীকে আহ্বান করা হয় যাতে আমরা জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে আমরা শিক্ষিত হই। এদিকে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে বীণা অর্চনা আর পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শুরু হয় সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা। ঢাক, ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর চারপাশ। বরাবরের মতো খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট 70টা পূজা হচ্ছে, চারুকলা একটা পূজা করতেছে পুকুরের মধ্যে। জগন্নাথ হলের পুজোটা সবচেয়ে বড় করে হয়, আর আসার পরে অনেকগুলো সবগুলো ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে প্রতিমা আনা হয়েছে। সবগুলোই অনেক ভালো লাগছে দেখে। এবার সরস্বতীর কৃপা লাভের আশায় 70টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়। শুদ্ধতার দেবী বিনা হাতে আশীর্বাদ দেন সকলকে। কোন মায়ের কাছে একটাই চাওয়া হচ্ছে যেন আমার পড়ালেখার উন্নতি হয়, আমি জীবনে ভালো কিছু করতে পারি। পড়াশোনায় এবং শিক্ষা জীবনে অনেক ভালো ফলাফল নিয়ে আসি, এইটাই হচ্ছে আমার সরস্বতী মায়ের কাছে চাওয়া। বিদ্যার হাতে খড়ি দিতে সন্তানদের নিয়ে দেবীর চরণে অঞ্জলি দেন অভিভাবকরা। আমাদের ধর্মীয় ট্রেডিশন অনুযায়ী যখন ও লিখতে শুরু করে তখন তার আগে আমরা হাতে খড়ি দেই বিদ্যার দেবীর কাছে, সেজন্য ওকে নিয়ে আসা। আসলে চেয়েছি হচ্ছে যেন ভালোভাবে থাকি, পড়াশোনা করতে পারি ভালোভাবে। মেয়েকে নিয়ে আসছি হাতে খড়ি দেওয়ার জন্য, যাতে ও শিক্ষা জীবন শুরু এইখান থেকে হয়। বিদ্যা দেবীর কাছে ভক্তদের চাওয়া শুধু জ্ঞান বৃদ্ধি নয়, সবার মঙ্গল কামনাও। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।